এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। রুনু ঝাপসা চোখে ওর দিকে তাকায় রৌনক। দুর্বল পাজরা টলে উঠে পড়ে যাওয়ার আগে মিজান ধরে ফেলে ওকে। তন্মধ্য লোকালয়ে গুলির শব্দ অস্থিতির সৃষ্টি করে। কুপি হাতে লাঠি সোটা নিয়ে বেরিয়ে আসে স্থানীয়রা। আততায়ীরা পলায়নের পথ ধরে। কিছু লোক তাদের ধাওয়া করে, কেউ বা আহত দলটার কাছে এগিয়ে আসে। জ্ঞান হারাবার পূর্বে নিজেকে জ্ঞানশূন্য লাগে রৌনকের। পাখির পালকের মতো ভারশূন্য মনে হয়। চোখের তারায় আবছা হয়ে ভাসে আপনজনদের মুখগুলি। ধূসর ছায়ার অবয়বে ও দেখে বাবাকে, দেখে মাকেও, এরপর বড় ভাইকে, বছর 18 আগে ফেলে আসা ছোট রৌনককে, যে একসময় মায়ের নেওতা ছিল। স্মৃতিতে ভাসতে থাকে ইট রঙের 3তলা বাড়ি, 4 জনের সুখের সংসার। সুখের সংসারে আকস্মাৎ ভাঙন, ফেলে আসা সব টের পায় আরো একটি ছায়ার উপস্থিতি। একমাত্র এই ছায়াটি খুব স্বচ্ছ, খুব স্পষ্ট হয়ে ধরা দেয় ওর চোখের পর্দায়। গানের ধোয়ার মতো খিলখিল হাসি মস্তিষ্ক জুড়ে প্রতিধ্বনিত হয়। চিরচেনা হাস্যজ্জ্বল চোখজোড়া চিনতে পেরে যন্ত্রণা কাতর মুখে হাসি ফুটে ওঠে। আপন খেয়ালে ও যেন শুনতে পায় জাদুকরী কণ্ঠে কারোর ডাক। কেউ অধীর হয়ে তাকে শুধুচ্ছে। ফিরবেন তো? ঈষৎ মাথা এলিয়েও বিড়বিড় করে, ফিরবো, অবশ্যই ফিরবো, অপেক্ষা করো। ইদানিং খাওয়া ঘুম কিছুই ঠিক মতো করো না তুমি। আসিকের বাবা, না, রনু আসুক একবার, ওকে বলতেই হবে ওর বড় ভাইয়ের কাজ কারবার, তারপর যা বিচার করার করুক। ঘুমন্ত আশিকের মাথায় হাত বলিয়ে দিতে দিতে গুসমুখ করে বলল হাসনা। রিডিং গ্লাসের ফাঁক দিয়ে সহধর্মিনীর পানে তাকিয়ে তার বাচ্চামি কথায় হেসে উঠল বদিউজ্জামান। হিসেবের খাতাপত্র গুটিয়ে সোজা হয়ে বসলো। কৌতুকের সুরে বলল, ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের নালিশ, মান সম্মান আর আস্ত থাকবে? তাছাড়া আমার পথ খোলা রেখেছো তুমি। বয়সের সাথে মানুষের খাওয়ার রুচি কমে যায় হাসনা, অস্বাভাবিক কিছু নয়। তুমি ইচ্ছে করে কম খাও, দিনে দিনে কেমন শুকাচ্ছ। কোনোদিন খাওয়া দাওয়া ছেড়ে দেবে, অথচ তোমাদের জন্য কত কত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করি আমি। হাসনার গলায় তীব্র অভিমানের ছাপ উপলব্ধি করে পুনরায় হেসে ওঠে বদি। বছর 7 আগে যখন এই অভিমানী কন্যাটিকে বউ করে ঘরে এনেছিল, তখন তার কাছে জীবনটা ছিল খুব অনিশ্চিত ছিল ভবিষ্যৎ। পঙ্গুত্বের জীবনে নতুন কাউকে জানানোর বিন্দুমাত্র আগ্রহ তার ছিল না। কিন্তু উপাসের মানবীটি ছিল নিজ সিদ্ধান্তে অবিচল। ভালোবাসার মানুষকে আপন করার পণ করেছিল সে। কত বাধা বিপত্তি আসুক, ডিঙিয়ে এক পায়ে খাড়া। হাত বাড়িয়ে তরল গলায় বদি রাখলো, আই তো বউ, আমার পাশে এসে বই। স্বামীর আহ্লাদে ডাকে শোয়া থেকে চট করে উঠে বসলো হাসনা। চোখ সরু করে মুখ ভার করে বলল, বলিনি ছোট লোকদের মতো বউকে তুই তোকারি করবে না। একদিন করলে কিচ্ছু হয় না, এটা তো আমার আদরের ডাক। সহাস্যে বলল বদি। তা শুনে মুখ বাঁকায় হাসনা। তথাপি ছেলের পাশে বালিশ নিয়ে নিঃশব্দে সে স্বামীর পাশে বসে। চট করে তাকে বুকে আগলে নেয় বদি। মাথায় হাত বোলাতে বোলাতে বলে, তোমার অভিমানী সুর পুরনো কথা স্মরণ করালো। মনে পড়ে বছর 7 আগের ঘটনাটা, কিভাবে ভালোবাসা নিবেদন করেছিলে আমায়, কিভাবে বাধা পড়লে পঙ্গু লোকটার সাথে। স্বামীর বুকে মুখ গুজে কপট রাখলো হাসনা। সরসে বলল, বলেছি না পঙ্গু বলবে না নিজেকে। তো কি বলবো, পঙ্গু নয় আমি? না, নও, তুমি আমাদের মতোই পরিপূর্ণ। কথায় অপূর্ণতা ডাকে না হাসনা? ডাকে, আলবাত ডাকে। আর কিছু বলার জন্য মুখ খুলবে বদি, তৎক্ষণাৎ হাসনার শাসালো। আর কিছু বলছো তো উঠে চলে যাব। আচ্ছা, আর বলবো না, মাফ করো আমাকে। হাল ছেড়ে দেয় বদি। তা দেখে মুচকি হাসে হাসনা। আসলে মানুষটার সাথে তার বিয়ের ঘটনাটা একসময় অকল্পনীয় ছিল, একদম ভাবনার অতীত। হাসনা হলো পুরান ঢাকার মেয়ে, ওখানে জন্ম, ওখানে বেড়ে ওঠা। এদিকে বদিও উত্তরবঙ্গের ছেলে। দূর দূরান্ত পর্যন্ত দুজনের চেনা জানা কিংবা দেখা সাক্ষাতের কোনো কারণ ছিল না। চেনা পরিচয়টা আসলে হুট করেই হয়ে গিয়েছিল হাসনার বড় ভাইয়ের মাধ্যমে। হাসনার পরিবার তেমন শিক্ষিত নয়,
14 পুরুষে কেউ কখনো স্কুলের বারান্দাটি মারানোর সময় পায়নি। জীবন চালানোর জন্য টাকা এবং সুখ্যাতির বাইরেও যে অন্য কিছুর প্রয়োজন হয় কখনো উপলব্ধি করেনি তারা। উপলব্ধিটা হয়েছিল অনেক পরে। এক মনে ব্যবসা করে প্রচুর অর্থযশের মালিক হয়ে সমাজে একটা অবস্থান তৈরি করার পর অনেক মানুষের সাথে যখন মেশার প্রয়োজন পড়লো, তখন মনে হলো প্রতিপত্তি যতই থাকুক, বিদ্যে না জানা মানুষকে সমাজে কেউ ঠিক দাম দিতে চায় না। মুখে মুখে প্রশংসা করলেও আড়ালে ঠিকই হাসাহাসি করে। আর পদে পদে অবজ্ঞা সইবার মতো সহনশক্তির অধিকারী সাধারণ কেউ হয় না। হাসনার বাবারও অতখানি সহনশক্তি ছিল না, তাই সমাজে এতখানি অবজ্ঞা সইবার পর একসময় তিনি সিদ্ধান্ত নিলেন নিজে পড়াশোনা করেনি তো কি হয়েছে, তার পরিবারের সন্তানরা করবে। স্কুলের গণ্ডি না পেরোনোই ব্যবসায়ীর সন্তানেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। সেই পড়াশোনার পথে গিয়েই মূলত হাসনার বড় ভাইয়ের পরিচয় ঘটে বদিউজ্জামানের সাথে। ছেলে মানুষের পরিচয় মানেই বন্ধুত্ব গাঢ় হতে সময় নেয় না, তাদেরটাও নেয়নি। পরে যদিও বদিউজ্জামান ঢাকা কলেজ ছেড়ে নিজ শহর রংপুরে চলে আসে এবং ভর্তি হয় কারমাইকেলে, তবু যতটুকু সময় ঢাকায় ছিল হাসনার ভাই আর তার গাঢ় বন্ধুত্ব হয়েছিল। বন্ধুত্বটাকে ধরে রাখতে নিয়মিত চিঠি আদান প্রদান হতো, তাদের কথাবার্তাও হতো। বদির কথা শুনেছিল হাসনা ভাইয়ের মুখে, তখনও মানুষটাকে সামনে থেকে দেখেনি। ভবিষ্যতে দেখবে কিনা তা জানা ছিল না, তবে ভাইয়ের মুখে যতটুকু শুনেছিল তাতেই হাসনার মন এসে গিয়েছিল বদির উপর। গল্প শুনতে শুনতে এই মানুষটার অস্পষ্ট অবয়ব এঁকে নিয়েছিল হাসনা মানুষপটে। ধরাছোঁয়ার বাইরের মানুষটার জন্য অদ্ভুত একটা টান অনুভব করত শুরু থেকে। সেই টান ভালোবাসায় রূপ নিল দেখা হওয়ার পর। সদ্য হাত হারিয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিল বদি। ডাক্তারের পরামর্শে হাওয়া বদলের প্রয়োজনে ঠাঁই নিতে হয়েছিল তাকে হাসনাদের বাড়িতে। মূলত হাসনার ভাই প্রাণপ্রিয় বন্ধুর সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর এক মুহূর্ত চুপ থাকতে পারেনি, ছুটে এসেছিল এই শহরে। তারপর সেই নিয়ে যায় বদিকে নিজের সাথে। যদিও বদি যেতে চায়নি, জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। চোখের সামনে প্রাণপ্রিয় বন্ধুকে ধুকে ধুকে মরতে দেখতে চাইবে কে? এতদিন যে মানুষটাকে কেবল কল্পনায় রূপ দিয়ে এসেছে, আকস্মাৎ তাকে চোখের সামনে দেখার পর অবাকই হয়েছিল হাসনা, পাশাপাশি অবর্ণনীয় আনন্দে ভেসে গিয়েছিল। তার চোখ জোড়াকে বদির অপূর্ণতা কখনো আকর্ষণ করেনি, বরং বদির প্রখর ব্যক্তিত্ব আকর্ষণ করেছিল। কল্পনা থেকে বেরিয়ে সামনে উপস্থিত হওয়া রক্ত মাংসের মানুষটাকে সে চোখের পলকে ভালোবেসে ফেলেছিল। ভালোবাসা লুকিয়ে রাখার ইচ্ছে কখনো হয়নি তার। উপলব্ধিটুকু গাঢ় হলে সে সবটা জানিয়ে দিয়েছিল বদিকে। সহসা এমন কিছুর সম্মুখীন হতে হবে চিন্তায়ও আনেনি বদি। নিজের পঙ্গুত্ব নিয়ে প্রবল হীনমন্যতায় তৈরি হয়েছিল বদির মধ্যে। ফলে হাসনার ভালোবাসার নিবেদনকে করুণা বই অন্য কিছু মনে হয়নি তার কাছে। রাগে অপমানে করার শব্দে প্রত্যাখ্যান করেছিল সে হাসনাকে। তার ভুল ধারণা দেখে ভীষণ অবাক হয়েছিল হাসনা। সরল সুদা স্বীকারোক্তির বিনিময়ে ভুল ধারণা আর অপমানের শিকার হতে হবে সেও চিন্তা করেনি। রাগ হয়েছিল তারও প্রচুর, তথাপি দমে যাওয়ার পাত্রী সে ছিল না। ভালোবাসাকে আপন করে ছাড়বে প্রতিজ্ঞায় দৃঢ়তা এসে গিয়েছিল। বদি তো চলে আসতো তক্ষণি, কত কিছু করে ওকে আটকালো। শুরুতে বদি যে ভদ্রতা সূচক কথা তার সাথে বলতো, ওই ঘটনার পর সেটা বন্ধ হয়ে গেল। না পেরে সে বাড়িতে বলে পড়া দেখিয়ে দেওয়ার বাহানায় বদির কাছে যেতে লাগলো। নিয়ম করে বোঝাতে লাগলো নিজের ভালোবাসাটুকু, কখনো চিঠি লিখে বোঝাতেও, কখনো পড়ার ফুরসতে। একসময় বদিও বুঝতে পেরেছিল করুণা নয়, সত্যিকারে ভালোবাসে মেয়েটি তাকে। তথাপি এতখানি ভালোবাসা স্বীকার করার সাহস তার মধ্যেও ছিল না। কেউই মানত না এরূপ অসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক, মানেও নি। হাসনার বাবা যখন জানতে পেরেছিল একমাত্র কন্যাটি তার অগোচরে একটি মধ্যবিত্ত ঘরের পঙ্গু ছেলেকে আপন করার জন্য উঠে পড়ে লেগেছে, তখন ভীষণ রেগে গিয়েছিল। রেগে মেগে রীতিমতো অপমান করে তাড়িয়ে দিয়েছিল বদিউজ্জামানকে। এবং এক সপ্তাহ পেরোতেই হাসনার বিয়ে ঠিক করে ফেলেছিল এক ব্যবসায়ীর পুত্রর সাথে। বিয়েতে রাজি ছিল না হাসনা, এক প্রকার ঘরবন্দি করে রাখা হয়েছিল তাকে। ওদিকে বেশ জোরে সুরে আয়োজন চলছিল, লোক ডেকে বাড়ি সাজিয়ে ধুমধাম করে বিয়ে দেওয়ার কথা ছিল। বাবার রুশের মুখে পড়ে বধূ সেজে আসরেও বসেছিল হাসনা, কিন্তু শেষ পর্যন্ত তার বিয়েটা হয়নি। কোনো অজ্ঞাত কারণবশত বর উপস্থিত হয়নি বিয়েতে। বিয়ের আসরে কনে বসিয়ে বর না আসা কতখানি হাস্যকর ও অপমানজনক ঘটনা, রাতারাতি কত ছোট বানোয়াট গল্প ছড়িয়ে পড়েছিল এলাকায়। হাসনার চরিত্র নিয়ে, ওদের পুরো পরিবার নিয়ে।
লোকের কটুবাক্যে বেঁচে থাকায় দায় হয়ে পড়েছিল সকলের। হাসনার বাবা ভেবে পাচ্ছিলেন না কি করবে। তখনই কেউ একজন পরামর্শ দিল যে ছেলেটাকে আশ্রয় দেওয়া হয়েছিল মেয়ের ভাই বন্ধু, ওর সাথে বিয়ে দেয়া হোক একে। এই মেয়েকে অন্য ঘরে না পাঠানো অব্দি মাথার উপর থেকে কলঙ্কের কালি মুছবে না। দেয়ালে পিঠ থেকে গিয়েছিল হাসনার বাবার। পরামর্শে রাজি হওয়া ছাড়া অন্য পথ খুঁজে পাচ্ছিল না। শেষে অবশিষ্ট সম্মানটুকু বয়ে নিয়ে পা রেখেছিল সে বদিউজ্জামানের দোরগোড়ায়। সব শুনে বদিউজ্জামান মুখ ফেরাতে পারেন। তার চোখের সামনে কেবল অসহায় হাসনার মুখখানা ভেসে উঠছিল বারংবার। কোথাও না কোথাও সেও তো ভালোবেসে ফেলেছিল হাসনাকে। বাধা ছিল কেবল তার পঙ্গুত্ব। কিন্তু শেষ মুহূর্তে এসব দিকে আর নজর দেওয়া সমীচীন মনে হলো না। বিনা দ্বিধায় রাজি হয়ে গেল বদি এবং হাসনার বাবাকে শর্ত দিল অগোচরে এত কিছু হয়ে গেছে ওর পরিবার যেন এসব জানতে না পারে। আর 5টা স্বাভাবিক বিয়ের মতো তাদের বিয়ে হবে। বাধ্য হয়ে নয়, পছন্দ করেই পাত্র নির্বাচন করা হয়েছে হাসনার জন্য, এমনটাই যেন সকলের সামনে উপস্থাপন করা হয়। রাজি হয়েছিল হাসনার বাবা। এরপর অন্য সব সাধারণ বিয়ের মতোই বিয়ে হয়েছিল তাদের। বাইরের লোক কথা ছড়ানোর চেষ্টা করেছে, তবে শক্ত হাতে সবটা সামাল দিয়েছে বদিউজ্জামান এবং হাসনার পরিবার। আজ পর্যন্ত ওদের বিয়ে সত্যি হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া আর কেউ জানে না। জানার প্রয়োজনও তো নেই। সুন্দর একটা পরিবার, সন্তান নিয়ে ওরা সুখে আছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। পূর্বস্মৃতি রোমন্থন শেষে আলগুচ্ছে একটা দীর্ঘশ্বাস ছাড়ল হাসনা। যতটুকু জ্ঞাত ঘটনা গভীরতা তার চাইতেও শতগুণ বেশি গভীর। সেদিন ভর সভায় বর্ণা আসার একমাত্র কারণ হলো এই বিয়ের ঠিক 3 দিন আগে রাতের আধারে বাড়ি থেকে পালিয়ে ওই ছেলেরার দরজায় উপস্থিত হয়েছিল হাসনা। বিয়েতে যে তার মত নেই সত্যখানা জানিয়েছিল হবু বরকে, জানিয়েছিল তার সমস্ত সত্তা জুড়ে একমাত্র বদিউজ্জামানের বসবাস। নতুন করে কাউকে জায়গা দেয়া তার পক্ষে অসম্ভব। সাথে অনুরোধ করেছিল সে যেন এ বিয়ে ভেঙে দেয়। তৎক্ষণাৎ তো ছেলেটা রাজি হয়নি, তবে শেষ পর্যন্ত হাসনার অনুরোধ রেখেছে, আসেনি বিয়েতে। ওই জাদুটা কিভাবে হলো জানা নেই হাসনার। কেবল মুখের কথায় রাজি হওয়ার মতো ছেলেও ছিল না। তবে এরপর আর ভাবতে ইচ্ছে করে না হাসনার। যা গত হয়েছে তা ঘেটে কোনো লাভ আছে কি? বৃথা মুহূর্তগুলোর উপরে এক পুঁজ কালি লেগে যাবে। কি ভাবো চুপটি করে? বদিউজ্জামানের কথায় নড়ে চড়ে বসে হাসনা। শার্টের বোতাম খুঁড়তে খুঁড়তে বলে, ভাবছি রনুটা পুরো ঘর ছাড়া হয়ে গেছে। এবার ওকে বেঁধে রাখার পায়তারা করতে হবে। আচ্ছা, তো কিভাবে করবে সেটা? ওর একটা বিয়ে দিয়ে দেব। লাল টুকটুকে বউ ঘরে আনবো। একমাত্র বউ এলে ঘরে মন আসবে ওর। তাই? তা তো নয়, আসুক না একবার। বহুদিন হয়ে গেল, ওর কোনো খবর নেই। কথাবার্তা কিছু হয়েছিল তোমার? চিন্তাগ্রস্ত গলায় বলে বদি। ওর চিন্তা হাসনাকেও ছুঁয়ে যায়। হয়নি। ছেলেটার কি আমাদের কথা একদমই মনে পড়ে না গো? সারাটা দিন ওকে নিয়ে দুশ্চিন্তায় কাটে আমার। কিসব গুন্ডা পান্ডাদের সাথে মিশে, বিপদ আপদ কিছু হয়ে গেল। ওসব কথা বলো না হাসনা। আমার ভাই খুব সাহসী ছেলে, কিচ্ছু হবে না ওর। কেউ কিচ্ছু করতে পারবে না। একটু থেমে পুনরায় বলে, আমি বরং কালই ক্লাবে গিয়ে ওর খোঁজ নিয়ে আসবো। ছেলেগুলো জানতে পারে ওর অবস্থান। তাই এসো, এত দুশ্চিন্তা আর নিতে পারি না আমি। গ্রিক উপকথায় প্রেমের দেবী ভ্যানাসের পায়ে রক্ত থেকে গোলাপের জন্ম, তাই গোলাপকে বলা হয় প্রেমের প্রতীক। চমৎকার সুদর্শনায় ফুলটি তার শোভাবর্ধক সৌন্দর্যের জন্য শতাব্দী ধরে পৌরাণিক কাহিনীগুলোতে ঠাঁই পেয়ে এসেছে। তবে খালি চোখে দেখার মতো অবর্ণনীয় সৌন্দর্যে আগাগোড়া মোড়া থাকলেও তাকে ছোঁয়ার সহজলভ্যতা প্রকৃতি থেকে কিন্তু দেয়া হয়নি। তাকে ছোঁয়ার দুঃসাহস দেখাতে চাইলে প্রতিঘাত সহ্য করার মতো মনোবলও থাকা চাই। কারণ অসীম সৌন্দর্যের পরতে পরতে সে লুকিয়ে রেখেছে তীক্ষ্ণ ঘাতক কাঁটা, যাকে অসাবধানতায় ছুঁয়ে গেলে আঘাতে জর্জরিত হওয়ার সম্ভাবনা প্রবল। এজন্যই বোধহয় কবিরা লেখেন, কিছু সৌন্দর্য দূর থেকে দেখায় ভালো, কাছে পাবার আকাঙ্ক্ষা করলে সংজ্ঞা পাল্টে যেতে পারে। ছাদের এক কোণে তক্তপোষের উপর আধশোয়া হয়ে বইয়ে চোখ ডুবেছে অতনু। হাতে ধরে রাখা কার্ল মার্ক্সের দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো সমাজতত্ত্বের উপর লেখা চমৎকার একটি বই।
অবশ্য অতনুর চোখ দুরা বই নিভৃত রাখলেও মনটা তার ওদিকে নেই। মনটা তো একটু খানের সামনে বসা তার প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনীর দিকে, যে কাঁচি হাতে কচকচ করে গোলাপের কাঁটা এবং বর্ধিতাংশ ডালপালাগুলিই কাটছে। সবে বেলা 11:30। সকালের নাস্তা শেষে নিত্য অভ্যাস মতো আসমা শখের গাছগুলির যত্নে লেগে পড়েছে। অর্ধবেলা তনুর আজ অবসর, তাই সুযোগ মতো সেও চলে এসেছে আসমার পিছু পিছু। বহুদিন হয় বউটাকে সময় দেয়া হয় না, তাই ঠিক করেছে আজ অর্ধবেলা সে লিখে দেবে চমৎকার এই মেয়েটির নামে। বই বন্ধ করে চট করে উঠে বসলো অতনু। পুরো ছাদময় চোখ বুলিয়ে দেখলো সাদা গোলাপের চারায় ভরে গেছে ছাদের কার্নিশ। এতগুলি গাছ তো সে এনে দেয়নি, আসমা কি আবারও আনিয়েছে? কি ব্যাপার, আবারও গাছা নিয়েছো তুমি? কৌতূহলবশত প্রশ্ন করলো। আসমা ফিরে তাকালো তার দিকে, মাথা দুদিকে দুলিয়ে বলল, মেজু ভাইজান ঢাকা থেকে নিয়ে এসেছেন। গতকাল? পুনরায় সম্মতিসূচক ঘাড় নাড়ল আসমা। কই, আমি তো দেখলাম না। তুমি ফিরলে রাতে, ততক্ষণে আমাদের সব গোছানো হয়ে গেছে। বাহ, তুমি তো ছাদটাকে পুরো গোলাপ বাগান করে দিচ্ছ। জবাবে মিষ্টি হাসলো আসমা, বলল, জানো না গোলাপ প্রেমের প্রতীক? তুমি তো যত্ন করে প্রেম বুনছি। তাই তো আমার গায়ে একটু প্রেম মেখে দাও না, দেখি প্রেম মেখে একটু প্রেমিক হতে পারি কিনা। আসমার পাশে বসতে বসতে বলল অতনু। ওর কথা শুনে ভীষণ লজ্জা পেল আসমা, বুকে মৃদু ধাক্কা দিয়ে বলল, ইস, কি করছো তুমি? কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। কেন, কেলেঙ্কারের কি আছে? নিজের বউয়ের পাশে বসলে পাপ লাগে বুঝছি। তুমি তো শুধু পাশে বসার উদ্দেশ্যে নিয়ে আসোনি, দুহাই তোমার, বাড়িতে ভাইজানরা আছেন, তাদের সামনে লজ্জায় ফেলো না আমার। এই কথার বিনিময়ে ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল অতনু, বলল, না বলে প্রাইভেসি নষ্ট করার মানুষই নয় আমার ভাইরা। কাজ করছি কিন্তু আমি। এবারে শক্ত গলায় বলল আসমা। আমিও তোমায় সাহায্য করতে এসেছি, অন্য কিছু না। বলতে বলতে আসমার হাত থেকে কাঁচিটা নেওয়ার চেষ্টা করলো অতনু, কিন্তু আসমা তো দেবে না। চট করে হাত ছাড়িয়ে নিতে গেলে তার হাতের ধাক্কায় গোলাপের ছোট্ট টপটা টুপ করে উল্টে পড়ে গেল ছাদের উপর। নিমিষে কাদা মাটি চারা সব ছড়িয়ে একাকার। কপট রেগে আসমা বলল, দেখলে তো কি হলো, গোছানো কাজ আরো বাড়িয়ে দিলে। একদম কথা শোনো না তুমি আমার। এই রে, সরি সিস্টার, দাও আমি ঠিক করে দিচ্ছি আবার। সিস্টার মানে? বউকে কেউ সিস্টার ডাকে? বিস্ময়ে চোখ বড় বড় করে ফেললো আসমা। নিজের ভুলটা বুঝতে পেরে থতমত খেয়ে গেল অতনু। দু হাতে কান ধরে অপরাধী গলায় বলল, সরি, মিস্টেক। এসবে পাত্তা দিল না আসমা। রাগে মুখ ফিরিয়ে ছড়িয়ে যাওয়া কাদামাটি সামলানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল। সাথে বিড়বিড় করে নিজের রাগের বহিঃপ্রকাশ করতেও ভুলল না। অতনু পুনরায় এগিয়ে এলো তার কাছে। চারা গাছটা টবে স্থাপন করে ক্ষীণ স্বরে বলল, দেখি, অপরাধ করেছি, গেটিসও দেই একটা। এরপর কিছু বুঝে ওঠার আগেই টুক করে ওর গালে ঠোঁট চেপে ধরলো। ছটফটিয়ে সরে গিয়ে সতর্কতার সাথে আশপাশটা চোখ বুলাতে বুলাতে বিরক্তি নিয়ে আসমা বলল, কি হচ্ছে কি? প্রেম হচ্ছি, স্বামী থেকে প্রেমিক হচ্ছি। একটুখানি কাদা গালে মাখিয়ে ঠোঁট কামড়ে হাসলো অতনু। আসমা হাল ছেড়ে দিল, কেবল অনুনয়ের সুরে বলল, কাজটা সম্পূর্ণ করতে দাও দোহাই। তবে আমারও সাহায্য নিতে হবে। ঠিক আছে, তাই হবে। এরপর আর কি, চার হাতের ভালোবাসা এলোমেলো সবটা সুন্দরভাবে গুছিয়ে উঠল। নিষেধের বালায় তোয়াক্কা করল না অতনু। কাজ শেষে পেছন থেকে জাপটে ধরে পুনরায় স্ত্রীর গালে ঠোঁট ছোয়ালো, বরং ঠোঁটটার সময় নিয়ে চেপে ধরে রইল। মেয়েটার গাল এত কোমল কেন, ঠিক যেন মখমল। ত্বক থেকে কি মিষ্টি একটা সুবাস ভেসে আসছে। ঠোঁট চেপে রেখে অস্পষ্ট স্বরে শুধালো, কি মাখা হয়েছে মুখে, ঘ্রাণটা তো চমৎকার। লজ্জায় বুঝে আসতে চাইছে আসমার গলা, তথাপি উত্তরে ক্ষীণ গলায় সে বলল, কি আবার ক্রিম মেখেছি? তোমার মতো। কথা সম্পূর্ণ করতে পারল না অতনু। শুয়ে থেকে উপমার গলা ভেসে আসতে শোনা গেল। ভাবি ভাবি ডাক পেরে এদিকে আসছে সে। উপমার গলায় দুজনে সতর্ক হয়ে গেল। ছিটকে সরে অতনু গেল তক্তপোষ্যের কাছে, আর আসমা তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু দুজনেরই হাত দুখানাতে দু কাদামাটি লেপটেই রইল। ছাদে পা দিয়ে সুজা ভাই চক্ষু গোচর হতে বিস্মিত হলো উপমা। মুখের উপরে বই ধরে আছে কেন ওভাবে, তাও আবার উল্টো করে।
ভ্রুজোড়া সংকুচিত করে বলল, বইটা তো উল্টো ধরেছো সেজো ভাই। ও হ্যাঁ, আচ্ছা। তড়িঘড়ি করে বই সোজা করে ধরলো অতনু। এই অসময়ে বাড়িতে কেন অফিসে যাওনি? সন্দিহান গলা উপমার। আলগোছে সংক্ষিপ্ত শ্বাস ফেলে বই মুখের উপর থেকে সরালো অতনু। স্বাভাবিক গলায় বলল, আজ যাব না, ছুটিতে আছি। ও আচ্ছা। সাবলীল ভাবে আসমার দিকে এগিয়ে গেল উপমা। ভাবি, আমার বায়োলজি প্র্যাকটিক্যাল খাতাটা কোথায় রেখেছো? পাচ্ছি না তো। কেন, দেরাজের উপর পাওনি? ওখানেই তো কখানা গুছিয়ে রাখা আছে। পেলাম না তো। উফ, মাথা চুলকালো উপমা। ঠোঁট কামড়ে কি যেন মনে করার চেষ্টা করলো আসমা। এরপর বলল, আচ্ছা, অভ্রর পড়ার টেবিলে দেখো তো। তোমাকে লুকিয়ে একবার খাতাটা নিয়ে গিয়েছিলাম, রাখতে ভুলে গেল নাকি? এই ছেলেটা। বিরক্তি স্বরে কথাটা বলে গমন পথে পা বাড়ালো উপমা। দরজা পেরিয়ে 2 কদম গিয়ে কি মনে করে পুনরায় ফিরে এলো। তক্তপোষ্যের কাছে দাঁড়িয়ে দুষ্টুমি মাখা গলায় বলল, আমি কিন্তু দূর থেকে সব দেখেছি সেজো ভাই। কো, কি দেখেছিস তুই? সহসা উপমার দিকে তাকিয়ে রাখবার বৃথা চেষ্টা করলো অতনু। ঠোঁট কামড়ে দুষ্টু হেসে উপমার কাদামাখা অতনুর হাতের দিকে আর আসমার গালের দিকে ইশারা করলো। নাক উঁচু করে বলল, আমি কিন্তু সবাইকে বলে দিব। মজা হবে না? এই বেয়াদব, লজ্জা করে না তোর? ইস, একদম ধমকাবেন না, নইলে কিন্তু। আচ্ছা আচ্ছা, বল কি চাস? ঘুষফুস দিলে মুখ বন্ধ রাখবি তো? ডিল ভালো, বলো কি দিবে ঘুষে? তুই কি চাস? আজ হাটবার নয়, তবে মালপোয়া খাওয়াতে হবে। শঙ্করের দোকানের গরম গরম মালপোয়া। ইস, ভাবতেই তো জিভে জল চলে আসছে। কিন্তু বিকেলে যে আমি বাইরে বেরোবো রে, মায়ের কাছে টাকা দিয়ে যাব, সবাই মিলে চলে যাস? না না না, তা হবে না, তোমাকে থাকতেই হবে। গেলে আমরা সবাই যাব, কেউ বাদ পড়বে না। আরে আমার কাজ। শুনছি না। হলে ডিল ফাইনাল করো, না হলে আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাইকে তাহলে জানিয়ে দেই সন্ধ্যায় রেডি থাকতে, শঙ্করের দোকানে মালপোয়া খাওয়াতে নিয়ে যাব। এখন তো আমার সময় নেই। জান্নাতিকে বলে দিছি, ওই সবাইকে জানাবে। আমি তবে এখন আসি। শোন, যাচ্ছিসটা কথায়? পেছন থেকে ডেকে উঠল অতনু। বেনি দোলাতে দোলাতে উপমা জবাব দিল, কলেজে প্র্যাকটিক্যাল খাতাগুলো সাইন করে নিতে চাই। লিখনকে বলে দেই গাড়ি করে যা। না না না, আমি একলা যেতে পারবো। ওই বাদর মুখোটার সাথে যেতে আমার বইয়ে গেছে। আরে শোন। না, হবে না। ডানে বায়ে মাথা দুলিয়ে তরতর করে নেমে গেল উপমা। আসমা এতক্ষণ মুখ তুলে চাইল। এতটা সময় লজ্জায় লাল গোলাপি হচ্ছিল। উপমার দেহাবয়ব মিশে যাওয়ার পর অতনু বলল, এত জেদি কেন? একদম কথা শুনতে চায় না দেখছি। আহা, থাক না, একা যেতে আনন্দ পায় ও। কখনো বন্ধুদের সাথে মিলেমিশে যায়, সমস্যা নেই তো। যে দুর্ঘটনাটা হলো, এরপর তো ওকে একা ছাড়তে মন সায় দেয় না। শত্রু তো কম নেই আমার। সরাসরি আমার ওপর তো হামলা করতে পারবে না, পরিবারের ওপর দিয়ে শোধ নেয়ার চেষ্টা করবে। উপমা যে তোমার বোন, এই পরিচয় তো তেমন কেউ জানে না। বাইরে গেলে খুব সাবধানে চলাচল করে ও। আগুন যতই লুকিয়ে রাখার চেষ্টা করা হোক না কেন, লেলিহান শিখার আজ দূর থেকে টের পাওয়া যায়। যত সাবধানতাই বজায় রাখা হোক, যে কোনোভাবে বিষয়টা জানাজানি হয়ে গেছে, নইলে এত বড় স্পর্ধা কার হয়? তুমি খোঁজ পাওনি কারা এসব করলো? খোঁজার চেষ্টাই তো করছি। বলতে বলতে ভাবুক হয়ে গেল। হামলাকারীকে তো সে পেয়েছে, কিন্তু মৃত অবস্থায়। তার পৌঁছানোর আগেই কেউ পৌঁছে গেছে ওই অবধি। এতখানি চপল গতি আর এত বড় হাত কার, সেটাই এখন জানার চেষ্টা করছে। বিছানার পাশে কাঠের টুলের উপর গম্ভীর মুখে বসে আছে বদিউজ্জামান। ওদিকে আঁচলে মুখ চেপে গুনগুন করে কাঁদছে হাসনা। অর্ধশায়িত রনকের কোলে বসা আশিক একবার বাবার দিকে তাকাচ্ছে, তো একবার ক্রন্ধনরত মায়ের দিকে তাকাচ্ছে। বাবার গম্ভীর মুখশ্রী আর মায়ের কান্নার সঠিক অর্থ তার বোধগম্য হচ্ছে না। দীর্ঘটা সময় পর্যবেক্ষণের পর কিছু না বুঝলে অসহায় শিশুটি চাচার দিকে ঘুরে তাকালো। ছোট্ট 2 বাহু দ্বারা কণ্ঠ বেষ্টন করে ফিসফিস করে শুধালো, মা কাঁদে কেন চাচু? মা একটু কষ্ট পেয়েছে তো তাই কাঁদছে। রৌনকও ফিসফিসিয়ে জবাব দিল, ওকে। কিন্তু কষ্ট পেয়েছে কেন? চাচ্চুর হাতে ব্যথা দেখে কষ্ট পেয়েছে। এবার চোখ ঘুরে ব্যান্ডেজ করা রৌনকের হাতটার দিকে তাকালো আশিক। বিষণ্ণ গলায় বলল, তোমার ব্যথা দেখে তো আমিও কষ্ট পেয়েছি, কিন্তু আমার তো কান্না আসছে না। এখন কি করবো চাচু?
বাচ্চাটার কথা শুনে হাসি পেয়ে গেল রৌনকের। সস্নেহে মাথায় হাত বুলিয়ে বলল, পুরুষ মানুষের কাঁদতে আছে নাকি রে বেটা? তুই তো আমার ঢাল, শক্তি দিবি আমাকে, ভেঙে পড়বি কেন? আমি শক্তি দেবো তোমাকে, আমার অনেক শক্তি চাচ্চু। শার্টের হাতা গোটাতেই নিচ্ছিল বাচ্চাটা, তন্মধ্য মায়ের ধমকে থেমে গেল। রৌনক ওকে আগলে নিয়ে বলল, আহ ভাবি, বৃথা ধমকাচ্ছ কেন ওকে? বাচ্চা মানুষ। তাহলে কি তোমাকে ধমকাবো? না, আমার তোমাকে শাসন করে রেগে ধমকে বাড়িতে রাখা উচিত ছিল, তাহলে এই দিন দেখা লাগে। ঠিক আছে, এটাকে ঠিক টাকা বলে রনু। দুইটা গুলি লাগছে তোমার, অল্পের জন্য খালি। কথা সম্পূর্ণ না করে আটকে উঠল হাসনা, যেন ভয়ানক দৃশ্যটা চোখের সামনে দেখছে সে। এ পর্যায়ে মুচকি হাসি হেসে রৌনক বলল, এত সহজে আমার কিছু হচ্ছে না ভাবি। সকাল বিকেল এত দোয়া করো তুমি আমার জন্য, তোমার দোয়াই তো আমার শক্তিশাল। এই কথার প্রেক্ষিতে হাসনা কিছু বলল না, বরং তরল গলায় বদিউজ্জামান বলল, তোর কিছু হওয়ার আগে আমার প্রাণটা যেন নিয়ে নেন সৃষ্টিকর্তা। এই দুই চোখ দিয়ে তোর ক্ষতি দেখতে পারবো না আমি। আহ ভাইয়া, তুমিও। ভীষণ বিরক্ত হলো এবার রৌনক। কে এসব করলো? কিছু জানিস রুনু? স্বাভাবিক হয়ে প্রশ্ন করলো বদিউজ্জামান। রৌনক যেহেতু তার কাজের কথাটা পুরোটাই চেপে গেছে, তার সত্যিটা বলতে পারলো না। তরিত একটা গল্প বানিয়ে বলে দিল মিছিলের মধ্যেও হঠাৎ দাঙ্গা বেঁধে গিয়েছিল, সেখানে অজ্ঞাত কে বা কারা ফাঁকা গুলি ছুড়ে, সেখানে আঘাতপ্রাপ্ত হয় রৌনক। বদিউজ্জামান পুরোটা বিশ্বাস না করলেও অবিশ্বাসও ঠিক করতে পারল না। রাজধানীতে মিছিলের নাম করে দাঙ্গা হামলা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রোজ কেউ না কেউ অপ্রত্যাশিত গুলি কিংবা পেট্রোল বোমা কবলে পড়ে প্রাণ হারাচ্ছে। ওসব পথে চলাফেরা করা মানে জীবন নিয়ে ফিরতে পারবে কি না অনিশ্চয়তা। প্রলম্বিত শ্বাস ফেলে উঠে পড়ল বদিউজ্জামান। ঠিক আছে, অনেক হয়েছে এসব আলাপ আলোচনা। দুর্ঘটনার উপর তো কারো হাত নেই। অসুস্থ শরীর নিয়ে আর এত কথা বলতে হবে না রুনু। তুই শুয়ে থাক, রেস্ট কর। আর খবরদার বাইরে যাওয়ার চেষ্টা করবে না, পুরোপুরি সুস্থ না হওয়া অবধি গেটের বাহিরে এক পাও নয়। শক্ত গলায় সতর্ক করে দিতে ভুলল না হাসনা। কুণ্ঠাসা হয়ে কোনো রকমে মাথা নাড়ল রৌনক। সে কি ঘরে বসে থাকা লোক? একজন যে অধীর আগ্রহে অপেক্ষা করছে তার জন্য, তাকে তো জানাতে হবে শেষ পর্যন্ত ফিরে এসেছে প্রতীক্ষিত মানুষটা তার দুয়ারে। অপেক্ষা দিন ফুরিয়েছে, না জানে কতখানি অস্থিরতা জেঁকে বসেছে প্রিয়তমার মনে। ভাই ভাবি বেরিয়ে যাওয়ার পর আশিককে বুকে নিয়ে কতক শুয়ে রইল রৌনক। পুটুর পুটুর গল্প করতে করতে এক সময় ঘুমিয়ে গেল আশিক। ঘুম জড়ালো না রৌনকের চোখ জোড়ায়। বিনিদ্রসে পরিকল্পনা বানাতে লাগলো কিভাবে বাইরে বেরোনো যায়। সুযোগ এক সময় এলো তার কাছে। বদিউজ্জামান বেরিয়ে গেল বাজার করতে, আর হাসনা কি যেন কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। আপনা থেকে হেঁটে আসার সুযোগকে হাতছাড়া করা সমীচীন মনে করল না রৌনক। ঘুমন্ত ভাঁজ থেকে বুক থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিয়ে ঝটপট সে হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিল বেরোনোর জন্য। শার্ট গলিয়ে ঘড়িতে সময় দেখে ধারণা করলো ওই সময় উপমার ক্লাস চলে। সে না হয় গিয়ে অপেক্ষা করবে ক্যান্টিনের সামনে। হুন্ডার চাবি নিতে নিতেও নিল না। এক হাতে তো হুন্ডা চালানো সম্ভব নয়, রিক্সা বা ভ্যানে করে যেতে হবে। মানি ব্যাগ পকেটে ঢুকে দরজা আটকে সাবধানে পা টিপে টিপে বের হলো। কোনো রকমে বাড়িটার গেটটা পেরোলে হয়, গলির মাথায় অগণিত যানবাহন পাওয়া যাবে। লাইব্রেরির পাশ ঘেঁষে ঘাসের উপর একা একা বসে আছে উপমা। সামনে ছড়িয়ে ছিটিয়ে রাখা প্র্যাকটিক্যাল খাতাগুলি। আগামী সপ্তাহে পরীক্ষা। বন্ধুরা সব আগে খাতা সাইন করে নিয়েছে। বেশ কয়েকদিন কলেজে মিস পড়ায় সাইনগুলো তার নেওয়া হয়নি। এজন্যই তো আজ একা একা আসতে হলো। ধর, নাকমুখ কুচকে এলোমেলো পাতাগুলি পরপর সাজাতে শুরু করলো উপমা। মাথার উপর নীলগিরি গাছের ছায়া। সবটা গোছানো হলে অভ্যাসবশত চোখ তুলে চাইলে উপমা দেখতে পেলেও হলুদ সাদা ফুলে একদম ভরে গেছে গাছগুলো। ফুলের সুতীব্র ঘ্রাণে চারদিক মম করছে। ঘ্রাণটা অবশ্য স্নিগ্ধ কোমল নয়, বেশ কড়া শুকনো মশলার মতো। মনে হচ্ছে মশলার রাজ্যে এসে বসেছে ও। পাকোয়ান হবে বলে মশলা সংগ্রহ করতে পাঠানো হয়েছে ওকে। নিজের বোকা বোকা ভাবনায় নিজে বিরক্ত হলো উপমা। ফুস করে শ্বাস ফেলে সবটা গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে রাখলো। অফিসে খোঁজ নিয়ে দেখেছে ম্যাম ক্লাস নিচ্ছেন সিনিয়রদের। শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বেশিক্ষণ অবশ্য লাগবে না।
ঘড়ির কাঁটা বলছে অল্প পরেই ছুটির ঘন্টা বাজবে। বিচার বিবেচনা করে লাইব্রেরির পাশে এসে বসেছে উপমা। এখানের পাশে ক্যান্টিন। ক্লাস শেষ হলে সহজেই বোঝা যাবে ম্যামও তো এই পথ দিয়েই যাবেন। ও অবশ্য একটু আড়ালে বসেছে। লাইব্রেরির পাশ ঘেঁষে ছোট্ট নীলগিরির বাগান, ঘন ঘন ঊর্ধ্বমুখী বড় গাছগুলোর ছায়ায় জায়গাটা বেশ অন্ধকারাচ্ছন্ন থাকে। মানুষ আসতে চায় না এদিকে। সবাই আসলে ক্যান্টিনেই বসতে বেশি পছন্দ করে। তবে নেশা পানি খাওয়া ছেলেপেলেগুলো ওখানে আসে। নিভৃতে গাঁজা খেতে সুবিধে হয়, কেউ ডিস্টার্ব করার নেই। উপমা অবশ্য সামনে থেকে কখনো দেখেনি, তবে এখানে এলে অসংখ্য ছোট ছোট কাগজ, কালো কালো কিসের গুঁড়ো আর সিগারেটের ফিল্টার পড়ে থাকতে দেখে। আজও দেখছে। পুনরায় আশপাশটাই চোখ বুলিয়ে ছোট্ট শ্বাস ফেলল উপমা। হাত গড়িতে চোখ বুলিয়ে মাটিতে পড়ে থাকা গাছের ডাল কুড়িয়ে নিয়ে একটা একটা করে পাতা ছিঁড়তে লাগলো। খানিকক্ষণ পর মনে হলো কেউ যেন ওর চুলে হাত দিয়েছে। শুধু তাই নয়, রীতিমতো বেনি ধরে টানছে। ভ্রুকুচকে ফিরে তাকাতে 1 সেকেন্ডের জন্য কাঠ হয়ে গেল উপমা। এ কি? কাকে দেখছে সে? যে মানুষটাকে এক পলক দেখার তৃষ্ণায় তৃষিত হয়েছিল চোখ দুটো, যার অপেক্ষায় মরমে মরমে মরছিল সে এতটা দিন, সেই মানুষটা আজ এতদিন পর তার সামনে, তাও এমন আকস্মাৎ ভাবে। বলা বাহুল্য, রিক্সা নিয়ে রৌনক এই পথ দিয়েই ক্যান্টিনের দিকে অগ্রসর হচ্ছিল। যেতে যেতে পথে হুট করে এদিকে চোখ পড়ে যায় এবং কাঙ্ক্ষিত মানুষটাকে চিনতে এক মুহূর্ত দেরি হয় না তার। ঠোঁটের কোণে ফুটে ওঠে অবর্ণনীয় হাসির ছটা। এরপর ক্ষণকাল দেরি না করে রিক্সা ছেড়ে এসে দিয়ে সরাসরি পা বাড়ায় এদিকে। ময়াল সাপের মতো উপমার বেনিটা হাতের মুঠোয় পেঁচিয়ে নিতে নিতে স্মিত হাসিয়ে রৌনক শুধালো, একা কেন? সাঙ্গবাঙ্গ আসেনি? তৎক্ষণাৎ জবাব দিতে পারল না উপমা। সে এখনো ঠাহর করতে পারছে না ভুল দেখছে নাকি সঠিক। অন্দরমহলে রীতিমতো ভাঙচুর শুরু হয়েছে তার। নোনা অশ্রুর স্রোত বেড়িবাঁধ ঠেলে তীব্র গতিতে উপচে পড়তে চাইছে চোখের সীমানা ছাড়িয়ে। এক পর্যায়ে শকতোক্তিতে সে বলল, আপনি ভ্রম নাকি বাস্তব? ক্ষীণ গলায় কথাটা বললেও রৌনকের কান অবধি পৌঁছাতে সময় নিল না। চমৎকার হেসে হেসে জবাব দিল, ছুঁয়ে দেখো। উপমার মনোবাসনাও এমন, তাই মুহূর্ত দেরি না করে তৎক্ষণাৎ সে হাত বাড়িয়ে দিল রৌনকের পানে। ঈষৎ ঝুঁকে রৌনক সহাস্যে এগিয়ে দিল নিজের সুকুমার মুখখানি উপমার হাতের নাগালে। খোঁচা দাড়িতে ঢেকে যাওয়া ওর কপালে হাত বোলাতে শিরশির করে উঠল উপমার পুরো শরীর। চট করে উঠে দাঁড়িয়ে অভিমানরত গলায় সে বলল, এতদিনে আসার সময় হলো? প্রিয়তমার অনুরাগ পুরোটা উপলব্ধি করতে পারলেও রৌনক উষ্ঠাধরে অতি মৃদু অতি মধুর হাসি ফুটিয়ে বেনি ছেড়ে মাথার পেছনে হাত রাখলো উপমার। আলতো করে মাথাটা বুকে চেপে ধরে শুধালো, ডাকুর সর্দারনি বুঝি অপেক্ষা করছিল আমার জন্য? রৌনকের মুখে ডাকুর সর্দানি সম্বোধন শুনে চকিতে মুখ তুলে চাইল উপমা। ভেংচি কেটে বলল, একদম না। তবে এ অনুরাগ কিসের? জানি না। দ্বিগুণ অভিমানে মুখ ফিরিয়ে নিল উপমা। ঠোঁট কামড়ে হেসে সস্নেহে ওর গালে হাত রাখলো রৌনক। নিজের দিকে ফিরে কোমল গলায় বলল, অভিমানের সম্পর্ক কার সাথে হয় জানা আছে তো? জবাব দিল না উপমা। রৌনকে ফির বলে উঠল, তাহলে কি ডাকু সর্দারনির তরফ থেকে হ্যাঁ ধরে নেব? কিসের হ্যাঁ? কেউ তো আমাকে সরাসরি কিছু বলেনি। বাঁকা উত্তরে ঠোঁট কামড়ালো রৌনক। কোমল গলায় ক্ষীণভাবে শোধালো, ভালোবাসো? প্রশ্নটাকে এড়াতে চাইল না উপমা। প্রিয়তমের চোখে চোখ রেখে পাল্টা প্রশ্ন করলো, আপনি বাসেন? বাসি। আমি তোমায় ভীষণ ভালোবাসি উপমা, ভীষণ। সহজ স্বীকারোক্তিতে লাজরাঙা হয়ে উঠল উপমার মুখখানা। তথাপি দৃষ্টি জোড়া মিলিয়ে রেখে সে বুঝে আসা গলায় প্রত্যুত্তর করলো, আমিও কি ভালোবাসি আপনাকে। শেষের দিকে শব্দগুলি যেন জড়িয়ে যাচ্ছিল জিভে। এত লজ্জা ঘুরগ্রস্তের মতো প্রিয়তমার লাজরাঙা মুখখানি অবলোকন করে যাচ্ছিল রৌনক। এক পর্যায়ে আলতো করে চিবুকের কাছটায় হাত রাখলো। আঙ্গুল বোলাতে বোলাতে বলল, তোমার চিবুক সুন্দর। হঠাৎ প্রশংসায় লজ্জা দ্বিগুণ বেড়ে গেল উপমার। কপল দয়া এবং কান গরম হয়ে উঠল। চট করে মুখ লুকিয়ে নিল সে রৌনকের বুকে। এতক্ষণেও তার দৃষ্টি ব্যান্ডেজ করা হাতটায় পড়েনি। বুকে মাথা রাখতে গিয়ে অপাঙ্গে দৃষ্টি পড়ে গেল। তৎক্ষণাৎ ঠোঁটের কোণের সমস্ত হাসি কর্পূরের মতো উবে গেল। রক্তশূন্য ফ্যাকাশে দৃষ্টিতে রৌনকের পানে চাইল সে। রৌনক বুঝতে পারল এতক্ষণে প্রিয়তমার নজর পড়েছে তার ক্ষতে। বুক চেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। প্রিয়তমার চোখের সীমানায় ফুলে ওঠা নোনা পানেগুলোকে নখের ডগায় নিয়ে কমল স্বরে বলল,
আমার মতো মানুষের সাথে পথ চলা খুব কঠিন উপমা। প্রত্যেক সেকেন্ডে নির্মম কিছু শোনার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। এটা কিভাবে হলো আজ বলবো না। মানসিকভাবে শক্ত হও। নির্মম থেকে নির্মমতম সত্য শুনে যেদিন তোমার চোখ জোড়া ভিজে উঠবে না, সেদিন বলবো আমার সমস্ত ক্ষতের কথা। আপনি এত নিষ্ঠুর। অল্প ঠোঁট নাড়িয়ে এতটুকু উচ্চারণ করতে পারলো উপমা। বিনিময়ে রৌনক কাষ্ঠ হেসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, মাফ করো, তোমার চোখের কোলে এক বিন্দু বিষাদ সহ্য করার ক্ষমতা আমার নেই। হৃদয় এফর ওফর হয়ে যায়। এদিক থেকে যে আমি নিরুপায়, একদম নিরুপায়। চাচা 1 কেজি চিনি আর 1 প্যাকেট সুজি দিয়েন। এতটুকু বলে একটু থামলো বকুল। মাথার ওড়নাটা ভালো করে টেনে ইতস্তত ভাবে প্রায় অস্পষ্ট স্বরে পুনরায় বলল, আর এই খরচটাও খাতায় লিখে রাখেন, পরের মাসের প্রথম সপ্তাহে একসাথে সব টাকা দিয়ে দিব। দোকানদার তখন মাত্র চিনির বস্তায় হাত দিয়েছে। বাকির কথা শুনে তার হাত জোড়া থেমে গেল। আড়ষ্টভাবে দাঁড়িয়ে থাকা বকুলকে আপাতমস্তক তাচ্ছিল্যের দৃষ্টিতে পর্যবেক্ষণ করে খ্যাক করে উঠল। টাকা দিতে পারবা না তো খরচ নিতে আসো কেন? কেন বাকি টাকা দিবার পারবো না? আগের তো মেলা জমি আছে। সব টাকা পরিশোধ করে দিব চাচা, এই মাসটাই একটু হাত টান পড়েছিল বলে দিতে পারিনি। অনুনয় সুরে বলল বকুল। মাঝবয়সী দোকানদারের তবু মায়া হলো না। কর্কশ স্বরে সে রীতিমতো ধমক দিয়ে উঠল বকুলকে। টাকা নাই তা ভালো মন্দ খাওয়ার শখ কেন? লজ্জা শরম নাই? এই পর্যায়ে কিছু বলতে গিয়েও জিভটা নড়ল না বকুলের। চোখ দুখানা হয়ে উঠল অশ্রুজল। ঝাপসা চোখে আর ভাবে আশপাশটা তাকিয়ে দেখলো দোকানের সামনে কাঠের বেঞ্চের উপর বেশ কয়েকজন পুরুষ মানুষ বসা। সকলের চোখে কি তাচ্ছিল্য ভেসে বেড়াচ্ছে। লজ্জায় মুখ তুলে তাকাতে পারল না। গলার কাছে কান্না দলা পাকিয়ে আছে, না বেরোতে পারছে না গিলতে পারছে। ঠোঁট কামড়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। উনা শক্ত করে চেপে ধরে আরেকবার চেষ্টা করলো দোকানদারকে বোঝানোর, কিন্তু লাভ হলো না। দ্বিতীয়বার কটু কথা শুনে মান সম্মান খোয়াতে হলো। শেষে হাল ছেড়ে দিল বকুল। দীর্ঘশ্বাস চেপে ফিরতি পথ ধরলো। মায়ের শরীরটা আবারও খারাপ করেছে। সে যে বসন্ত হলো, এরপর নানা রকম অসুস্থতা লেগেই আছে। সবচেয়ে বেশি ভোগাচ্ছে জ্বরটা। আজ 15 দিন যাবৎ জ্বর, একবার কমে তো একবার বাড়ে। ডাক্তার বেশ কিছু টেস্ট দিয়েছেন, দুটো করানোর পর আর টাকা কুলায়নি। মোটা অঙ্কের টাকায় পাঠিয়েছিল এবার ভাইয়েরা, সবটা ডাক্তারের পেছনে চলে গেল। সেদিন হাসপাতাল থেকে ফিরেও বাড়ি গিয়েছিল। ছোট ভাই রেখে গিয়েছিল তার জন্য 1000 টাকা। বড় ভাবেই হাতে গুজে দিল। ওতে মাসের কটা দিন বেশ চলে যেত, কিন্তু সেই টাকাও অজ্ঞাত বাবা চুরি করে নিয়ে গেল। সংসার চালানোর টাকা সব লাগিয়ে দিল জুয়ায়। জুয়া করে সংসারটা পুরো মাটি করে দিল বাবা। সকালবেলা ডালের কৌটায় নোটগুলো না পেয়ে দু চোখ ফেটে কান্না আসছিল বকুলে। লোকে বলে পৃথিবীতে নাকি খারাপ বাবা নেই, তবে তার ভাগ্য সবার থেকে আলাদা হলো কেন? প্রলম্বিত শ্বাস ফেলে উনার কোণ দিয়ে চোখের পানি মুছে বাড়ি থেকে পা বাড়ালো বকুল। পাড়ায় বখাটেদের সংখ্যা বেড়েছে। 5-6 জনের একটা গ্রুপ আছে। নিয়ম করে মেয়েদের উত্ত্যক্ত করা ওদের স্বভাব। গলির মাথায় একটা বেঞ্চের উপর বসে সারাটা দিন আড্ডা দিবে। কোনো মেয়ে মানুষকে পথ দিয়ে যেতে দেখলে মোটরসাইকেলে করে পিছু নেবে, শীষ বাজাবে এবং অশ্লীল মন্তব্য করবে। বেশ কয়েকদিন এসবের শিকার হয়েছে বকুল। আজও অন্যথা হলো না। মোড় ঘুরতে বদমাশগুলোর দেখা পাওয়া গেল। দূর থেকে দেখে ওরা মোটরসাইকেল স্টার্ট দিয়েছিল। সুযোগ বুঝে এবার বকুলের পিছু নিল। শীষ বাজাতে বাজাতে নোংরা মন্তব্য ছুড়ে দিতে লাগলো বকুলের দিকে। ভেতরের প্রচন্ড রাগ জমা হলেও তা নিয়ন্ত্রণ করে মাথা নিচু করে হাঁটছিল বকুল। ওদের সাথে পেরে ওঠার সাধ্য ওর নেই। শেষে ইজ্জত খোয়াতে হবে, এতে ওরা সুযোগ পেয়ে গেল বেশি। চোখে চোখে ইশারা করে একজন বকুলের কাপড়ে টান দেওয়ার চেষ্টা করলো। হাতটা বাড়িয়েছে, ঠিক সেই মুহূর্তে হুট করে মোটরসাইকেলের চাকা কোনো কিছুর সাথে আটকে ব্যালেন্স হারিয়ে পড়ে গেল রাস্তায়। কেউ কিছু বুঝে উঠতে পারল না কি হলো। তবে খানিক বাদে ওদের যে সঙ্গী সাথীরা অন্য মোটরসাইকেলে ছিল, তারা এমন কিছু একটা দেখলো, আতঙ্কিত হয়ে তৎক্ষণাৎ ইউটার্ন নিয়ে বাতাসের বেগে বেরিয়ে গেল। আশেপাশে যেসব মানুষ আছে ওরা মাথা বাড়িয়ে কৌতূহলী চোখে তাকিয়ে রইল কি হচ্ছে দেখার জন্য।
এতটুকু সময়ের মধ্যেও পেছনে কি হচ্ছে বুঝতে পারল না বকুল। তবে পড়ে যাওয়ার শব্দ সেও পেয়েছে। না চাইতেও কৌতূহলী হয়ে পড়ল। হয় না হয় করে একসময় পেছনে তাকালে বিস্মিত হয়ে দেখলেও বাখাটেগুলোর দুজনে মোটরসাইকেল সমেত রাস্তায় পড়ে কাতরাচ্ছে। আর মোটরসাইকেলের চাকা থেকে মোটাসোটা মতো একটা লাঠি টেনে বের করছে ওর ছোট ভাইয়া রৌনক। ভাইকে দেখে এতক্ষণে যেন প্রাণ ফিরল বকুলের, সাথে হয়ে পড়লো আবেগী। এতক্ষণে জমতে থাকা কান্নাগুলি আর দমিয়ে রাখতে পারল না। রাস্তায় দাঁড়িয়ে অসহায়ের মতো শব্দ করে কেঁদে ফেলল। এই কান্নার অর্থ হলো এই, আমার সাথে যতগুলো অপরাধ অবিচার হলো তার বিচার করবে না ভাইয়া? এদিকে বখাটেগুলো গায়ের উপর থেকে মোটরসাইকেল সরানোর চেষ্টা করতে করতে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো রৌনকের কাছে। ওরা জানে শত অনুনয় বিনয় করলেও রৌনকের হাত থেকে ওদের নিস্তার নেই, তবু খুব করে চেষ্টা করতে লাগলো। রৌনক শান্ত দৃষ্টিতে একবার বখাটেগুলোর দিকে আরেকবার বোনের দিকে তাকালো। এরপর লাঠি হাতে সোজা এগিয়ে গেল বকুলের কাছে। ক্রন্ধনরত বকুলের হাতে লাঠি ধরে দিয়ে গমগমে স্বরে বলল, এতটা দিন যাবত যতবার শীষ বাজিয়েছে, যতবার ওড়নায় টান দেওয়ার চেষ্টা করেছে, সবগুলোর হিসেব হবে আজ। এটা ধরো, আর মনের যত রাগ ঘৃণা আছে সবটা মিটিয়ে নাও, যাও। জল ভরা চোখে অবাক দৃষ্টিতে ভাইয়ের পানে চাইলো বকুল। রৌনকই পুনরায় বলল, কি হলো, যাও। এবারে আর বিরক্তি করলো না বকুল। লাঠিটা শক্ত করে চেপে ধরে চপল পায়ে এগিয়ে গেল। কতদিন যাবৎ ঘৃণা পুষছিল এই ছেলেগুলোর প্রতি, সমাজের প্রতি, জীবনের প্রতি। প্রত্যেকটা প্রতিঘাতে সেসব ঝুড়ো পলেস্তারের মতন খসে খসে পড়তে লাগলো। এলো পাথারে মার খেয়ে ছেলেগুলো পারে না ওর পা ধরে মাফ চায়। মারতে মারতে হাঁপে গেলে লাঠির উপর ভর দিয়ে দাঁড়ালো বকুল। এতদিনে জমিয়ে রাখা অভিমান অভিযোগগুলো বিষাদ হয়ে ঝরে পড়ছে ওর দূর চোখ বেয়ে। আজ বিষাদকে বাষ্প বানিয়ে মিলিয়ে দিতে ইচ্ছে করছে না ওর। দূর থেকে সবটা দেখছে রৌনক। ঠোঁটের কোণে ফুটে উঠেছে মৃদু হাসির রেখা। বোন বলে স্বীকৃতি দিতে চায় না সে মেয়েটিকে, অথচ তার মন জানে চমৎকার এই মেয়েটির জন্য হৃদয় গহীনে একটা গোপন কুঠুরি তৈরি হয়ে গেছে, যার নাম মায়া কুঠুরি। প্রতিদিন খুব যত্ন করে বোনের জন্য সে মায়া জমায়। সবাই ভাবে ওর মায়ের দ্বিতীয় পরিবারটাকেও ভীষণ ঘৃণা করে। কথাটা পুরোপুরি সত্য নয়। ঘৃণা বিদ্বেষী সমস্তটা মা আর তার স্বামী নামক লোকটার জন্য হলেও ছোট ছোট ভাই বোন দুটিকে সে ভীষণ পছন্দ করে। ছোটটা তো আশিকের বয়সী, কি সুন্দর চাঁদপানা মুখ। অভাবের তাড়নায় শুষ্ক নির্জীব লাগে। যতটা পারে সাহায্য করে রৌনক, আজ্ঞাতে অথবা সরাসরি। তবু অভাবটুকু মেটাতে পারে না। ওদের অভাব তো কেবল টাকা পয়সার নয়, যত্নেরও। আদর, ভালোবাসা, যত্ন এসব পেলে ওদেরকেও আর সকলের মতো স্বাভাবিক লাগতো। রৌনক জানে তার ক্ষমতা আছে ভাই বোন দুটোর অভাব মেটানোর। সে যদি একবার তাদের নিজ বাড়িতে জায়গা দেয় তাহলে সমস্ত দুঃখ ঘুচে যাবে, কিন্তু সে করে না। ওদের প্রতি মায়া জমলেও মা নামক মহিলাটিকে আজ পর্যন্ত সে ঘৃণা করে। এতখানি ঘৃণা বক্ষে ধারণ করার পর কাউকে মমতা দেখাতে ওর ইচ্ছে করে না। না চাইলেও বকুল এবং তার ছোট ভাইটির সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে ওদের মা। ওদের স্থান দিতে গেলে মাকেও দিতে হয়, কিন্তু সেটা করার অন্যকের পক্ষে অসম্ভব। প্রাণ থাকতে ওই ধোঁকাবাজ মহিলাটিকে দ্বিতীয়বার তাদের সংসারে পা রাখতে দেবে না রৌনক, কিছুতেই না। অতীত সে ভুলে যায়নি ছোট রৌনককে ফেলে প্রেমিকের হাত ধরে মায়ের পালিয়ে যাওয়ার দৃশ্যটা। আজ এতটা বছর হয়ে গেল, মানুষ পর থেকে স্মৃতিগুলো মুছতে পারল না। প্রত্যেক মুহূর্ত প্রেতাত্মার মতো তারা করে ফেলে ওকে দৃশ্যটা। শরীরের মধ্যে যেন আগুন ধরিয়ে দিয়েছে কেউ, এমন দগ্ধ অনুভূতি হয়। সেসব ভাবনায় যেতে ইচ্ছে করছে না এখন। হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করে এগিয়ে গেল রৌনক। মোটরসাইকেল সরিয়ে ছেলে দুটোকে বের করলো। এরপর নিজেও কয়েক ঘা বসাতে কুকাতে কুকাতে ছেলে দুটো ওর পা চেপে ধরলো। বারংবার মাফ চাইতে লাগলো। রৌনক ইশারায় বকুলকে দেখালে বকুলের পা ধরেও মাফ চাইলো। এরপর রৌনক ওদের সতর্ক করে দিল দ্বিতীয়বার এই পাড়ায় যেন দেখতে না পায়। দেখলে কোনো কথা নেই, শুট করে দেবে। ভয়ে ছেলেগুলো প্রতিজ্ঞা করলো চলে যাবে ওরা এই পাড়া থেকে, আর কখনো মুখ দেখাবে না। ওদের বাকি সঙ্গীগুলোকে ধরতেও মিজান সহ আর দুটো ছেলে গেছে। ক্লাবে নিয়ে গিয়ে ওগুলোকে উত্তম মধ্যম দেবে বলে ঠিক করেছে রন, এবং আহত ছেলেগুলোকে কিছু টাকা ধরে রিক্সা ডেকে হাসপাতালে পাঠালো চিকিৎসা করাতে। যা হোক, কিঞ্চিত মানবতাবোধ তো ওর আছে নাকি। এতক্ষণে বেশ কিছু লোক জমে গেছে আশেপাশে। সবাই আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে রৌনকের দিকে। ওদের দিকে চোখ তুলে একবার তাকাতে সুরসুর করে স্বস্থানে পা বাড়ালো সব। ওড়নায় মুখ চেপে বকুল তখনও কাঁদছে।
জায়গাটা ফাঁকা হলে রৌনক এবার বোনের পাশে গিয়ে দাঁড়ালো। কাঁধে হাত রাখতে লাউ ডগার মতো হেলে পড়লো বকুলের ভাইয়ের বাহুতে। লাঠি ফেলে দু হাতে বাহু জড়িয়ে মুখ গুজে ক্রন্থনরত স্বরে বলল, এত অসম্মানের চাইতে মৃত্যু শ্রেয় ভাইয়া। আর পারছি না, আমি আর পারছি না। কাঁদবে না বোকামে, এত দ্রুত হাল ছেড়ে দিলে হয়? একপাক্ষিক সুখ ভোগ করার জন্য কেউই আসেনি পৃথিবীতে। পৃথিবীটা সংগ্রামের, প্রত্যেক মুহূর্ত লড়াই করে টিকে থাকতে হয়। হাল ছেড়ে দিলে কিভাবে হবে? বিনিময়ে কিছু বলল না বকুল। বিরতিহীন কান্না তখনও চলছে। ছোট্ট শ্বাস ফেলে ওকে সোজা করে দাঁড় করালো রৌনক। চোখের পানি মুছে দিয়ে বলল, যতদিন আমি আছি ভয় নেই তোমাদের। সকল বিপদে আপদে ছায়ার মতো আমাকে পাশে পাবে, কথা দিচ্ছি। এবার কান্নাকাটি থামিয়ে বলো তো, এই বেলায় যাচ্ছটা কোথায়? আজ তো বন্ধের দিন। কান্না কিছুটা কমেছে বকুলের। নাক টেনে ক্ষীণ স্বরে সে বলল, সকালের খাওয়া হয়নি, খাবার কিনতে এসেছিলাম। তো কোথায় খাবার? হাত ফাঁকা দেখে প্রশ্ন করলো রৌনক। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বকুলের। অসহায় ভাবে সে বলল, কিনতে পারিনি, টাকা নেই, বাকি দেয়নি দোকানদার। এই কথা শুনে ভীষণ কষ্ট পেল রৌনক। বকুলের হাত চেপে ধরে বলল, ঠিক আছে চলো। কোথায়? চলো, দেখতে পাবে। বকুলের হাত ধরে সোজা সে দোকানদারের সামনে এনে দাঁড় করালো। বলা বাহুল্য, মাত্র ঘটে যাওয়া ঘটনাটা দোকানদারও চাক্ষুষ দেখেছে। ইতিমধ্যে সে বুঝে গেছে মেয়েটার সাথে কোনো না কোনো সম্পর্ক আছে গুন্ডা ছেলেটার। ছেলেটাকে অবশ্য সে চিনে, ইলেকশনের সময় মিছিলগুলোতে বার কয়েক দেখেছে। রাজনীতি করা ছেলে, রক্ত গরম, কাউকে টের পায় না। ভয়ে সিটিয়ে রইল দোকানদার। কণ্ঠে বিনীত ভাব ফুটিয়ে দাঁত বের করে হেসে বলল, কিছু লাগবে ভাইজান? বিনিময়ে কঠোর চোখে তাকালো রৌনক। পকেটে হাত দিয়ে যতগুলো টাকা ছিল সব মুঠোয় পুরে বের করে দোকানদারের সামনে ছুড়ে দিল। শীতল গলায় বলল, একটা সংসারে মাসকাবারি যা যা লাগে প্যাকেট করে দাও, কোনো খরচ যেন বাদ না যায়। আর হ্যাঁ, ও আমার বোন হয়, চিনে রাখো। ওর নামে যতগুলো বাকি আছে সব আজ বিকেলের মধ্যে পেয়ে যাবা। নতুন একটা খাতা করবা। ও যেদিন যে খরচ নিয়ে যাবে সব আমার নামে লিখে রাখবা। আমি এসে টাকা মিটিয়ে দিয়ে যাব। বুঝতে পেরেছো? জি জি। কাচুমাচু করে বলল দোকানদার। নাম জানো তো আমার? পুনরায় রাশভারী কণ্ঠে প্রশ্ন করলো রৌনক। শুকনো ঢুক গেলে দোকানদার মাথা নাড়ল। না। জানো না মানে? চোখ গরম করে ধমকে উঠল রৌনক। ধমকে চমকে উঠে মুখ কালো করে ফেলল দোকানদার। মাথা নিচু করে আমতা আমতা করতে লাগলো। রৌনকে পুনরায় বলল, লিখে রাখবা, রৌনক ভাইজান। জি আচ্ছা। নাও, এবার যা যা বলেছি প্যাকেট করো। মাথা নেড়ে চটপট বাজার গোছাতে লাগলো দোকানদার। এসব দেখে মাথা নিচু করে ক্ষীণ স্বরে বকুল বলল, আমাদের এসব কিছু চাই না ভাইয়া। রৌনক তাকেও ধমকালো। বেশি বুঝতে যাবা না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। ধমকে ঈষৎ কেঁপে উঠে আর কিছু বলার সাহস পেল না বকুল। কম সময়ের মধ্যে মাঝারি সাইজে দুটো ব্যাগ ভরে গেল খরচে। ব্যাগ দুটো এগিয়ে দিয়ে খাতা নিয়ে হিসেব কষতে লাগলো দোকানদার। পুরনো হিসেব মিলিয়ে মোটা অঙ্কের টাকায় দাঁড়ালো। ভয়ে ভয়ে সবটা সে বুঝিয়ে দিল রৌনককে। রৌনক যা দিয়েছে তাতে অর্ধেকটা মিটে যায়, বাকি অর্ধেক বিকেলে দিয়ে যাবে বলে দিল রৌনক। দোকানদার যদিও না খোশ, কিন্তু মুখে বিনীত ভাব ফুটিয়ে রাখলো। পারলে এসে টাকায় নেয় না এমন ভাব। শেষে এক খিলি পান এবং এক প্যাকেট সিগারেট নিয়ে ব্যাগ হাতে বাইরে বেরোলো রৌনক। বকুল নিতে চাইছিল একটা ব্যাগ, দ্বিতীয় ধমকে আর সাহস হলো না। ওরা বেরিয়ে আসার পর ঘৃণা দৃষ্টি নিক্ষেপ করে সরষের দোকানদার বিড়বিড় করলো, আমি জাহানুর ইসলাম, বটির মধ্যে ছাই ছাড়া তোকে ছেঁচে দেই কুত্তা। রৌনকের ক্ষত এখনো সেরে ওঠেনি, ব্যান্ডেজটা রয়ে গেছে হাতে। তা সত্ত্বেও অপর হাতে সে ভারী ভারী দুটো বাজারের ব্যাগ বইছে। কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছে, বেশ ঘামছেও। দেখতে দেখতে আর সহ্য হলো না। জোর করে একটা ব্যাগ হাতে নিয়ে বকুল বলল, খালি হাতে হাঁটতে ইচ্ছে করে না ভাইয়া। রৌনক শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল, কিছু বলল না। একটুখানি কষ্ট হচ্ছিল তারও। কিছুটা পথ গিয়ে পুনরায় বকুল ভয় মিশ্রিত গলায় বলল, একটা প্রশ্ন করি ভাইয়া। করো। মানে আপনি হঠাৎ এদিকে? হাঁটার গতি মন্থর করে এক পলক চাইল রৌনক। ধীর কণ্ঠে জবাব দিল, কাজে আসছিলাম। কাজটা মূলত তারই, বকুলের পরিবারের খোঁজ খবর নেয়া। সে যে হাসপাতালে রেখে এলো, এরপর দেখা সাক্ষাৎ আর হয়নি। লোক রেখেছিল অবশ্য আড়াল থেকে খোঁজ খবর রাখার।
ভেবেছিল নিজে এসে একবার দেখে যাবে, নানা ব্যস্ততায় হয়ে ওঠেনি। এরপর তো বাইরে গেল, ফিরে এসে দেখা করত। তখনই শুনতে পেল কয়েকটা বখাটে উৎপাত করছে পাড়ায়। শিকার হয়েছে বকুলও। মাথা ঠিক রাখতে পারেনি রৌনক। সাঙ্গপাঙ্গ নিয়ে এসে সোজা চলে এসেছে বদমাশগুলোকে শাস্তি করতে। আজ ঘটনাটা চাক্ষুষ প্রত্যক্ষ না করলেও বখাটেগুলো মার খেত, সেরকম ব্যবস্থাই করেছিল রৌনক। তবে ভালোই হয়েছে, সশরীরে আসার পর আরো অনেক কিছুই দেখতে পেয়েছে যা অনেক আগেই দেখা উচিত ছিল। না চাইতে অবহেলা করে ফেলেছে সে ভাই বন্ধুটুকে, আর এজন্য নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না রৌনক। ভাইয়া, আপনার হাতে কি হয়েছে? বকুলের কথায় ধ্যান ভাঙলো রৌনকের। সংক্ষেপে জবাব দিল, অ্যাক্সিডেন্ট করেছিলাম। সে কি? কিভাবে? করেছিলাম একভাবে। যাই হোক, এসে গেছে তোমার বাড়ি। এই নাও বাজারের ব্যাগ, ঝটপট খাবার তৈরি করে খেয়ে ফেলো। এতটা সময় অভুক্ত থাকা ঠিক নয়। আর তোমাকে যে বলেছিলাম কোনো প্রয়োজন হলে জানাবে, এত কিছু হয়ে গেল, জানালে না কেন? গিয়েছিলাম আপনাদের বাড়ি, বড় ভাবি টাকাও দিয়েছিলেন, কিন্তু টাকাগুলো... কথা সম্পূর্ণ করলো না বকুল, না করে বলল, আপনিও বাড়িতে ছিলেন না। শহরের বাইরে গিয়েছিলাম কাজে। বসবেন না ভাইয়া? সময় নেই, আমি বরং যাই বকুল। পিছু ঘুরে গমনোদ্যত হলো রৌনক। তৎক্ষণাৎ ডেকে উঠল বকুল, একটু দাঁড়াবেন ভাইয়া? রৌনক দাঁড়ালো। ব্যাগ হাতে ছুটে বাড়ির ভেতর গেল বকুল। ফিরে এলো মিনিট দুয়েক পর, হাতে কালো চামড়ার একটা মানিব্যাগ। মানিব্যাগটা রৌনকের দিকে বাড়িয়ে দিয়ে ইতস্তত ভাবে বলল, আমার প্রথম উপার্জনের টাকা দিয়ে আপনার জন্য একটা উপহার কিনেছিলাম, নিজ হাতে দিব। এতদিন সুযোগ হয়নি, আজ হলো। না করবেন না ভাইয়া প্লিজ। প্রথম উপার্জনের টাকা শুনে সহসা চমকে উঠেছিল রৌনক। বাইরে প্রকাশ না পেলেও চমকটা তার চোখ জোড়াকে কম্পিত করলো। এত স্নেহমাখা আবদার সে ঠেলতে পারল না, বাধ্য হয়ে হাতে নিল উপহারটা। তবে মুখে বলল, উপহার কেন আবার? ভাই যে উপহার গ্রহণ করবে কল্পনাও করেনি বকুল। বাঁধভাঙা আনন্দে সিক্ত হয়ে উঠল তার মন। চমৎকার হাসি ফুটিয়ে নিচে স্বরে সে বলল, কারণটা মানিব্যাগের ভিতরে ছোট্ট কাগজটায় আছে, বাড়ি গিয়ে দেখবেন কেমন? আজ তবে আসি ভাইয়া, সাবধানে থাকবেন, ঠিক মতো ঔষধপত্র খাবেন, আর বাইরে কম ঘুরবেন। একটা দুর্ঘটনা ঘটলো, শরীরকে একটু রেস্টও তো দিতে হয় নাকি? একদমে কথাগুলো বলে দাঁড়ালো না বকুল। ভয়ে তার বুকের ভেতর ডিপ ডিপ করছে। ভয় কমাতে রীতিমতো পালিয়ে এলো। শেষের কথাগুলো একটু শাসনের ভঙ্গিমায় বলেছে, যদি ভাই ধমক দিত। এদিকে বকুলের গমন পথে নির্বাক হয়ে তাকিয়ে রইল রৌনক। মেয়েটা মাত্র শাসন করলো ওকে, কেন যেন ভালো লাগলো, খুব খুব ভালো লাগলো। মানিব্যাগের ভেতর 4 ভাঁজ করা ছোট্ট একটা কাগজের টুকরো। হাঁটতে হাঁটতে কাগজটা বের করলো রৌনক। ভাঁজ খুলে পড়তে শুরু করলো। লেখা, প্রিয় ছোট ভাইয়া, সামনে থেকে আপনাকে কখনো তৃপ্তি ভরে ডাকতে পারি না, ভয় করে যদি ধমক দেন। ডাকতে না পারার কারণ কেবল ভয় নয় অবশ্য, এর সাথে মিশে আছে এক প্রকার অপরাধবোধ। বাবা মায়ের কৃত অপরাধের বোঝা কখনো সন্তানদের কাঁধে এসে চেপে যায়। বোঝাটা যে কেন এত ভারী? আমাদের চরম দুঃসময়ে বটবৃক্ষে ছায়া হয়ে যে মানুষটা পাশে দাঁড়িয়েছে, দুহাতে আগলে রাখার মতো নিরাপত্তা দিচ্ছে, সেই মানুষটার সাথে, তার পরিবারের সাথে একসময় চরম অন্যায় করেছে আমার মা বাবা। ভাবলেই অপরাধ বোধে নুয়ে আসে মাথাটা। আপনারা কখনো ক্ষমা করতে পারবেন কি আমাদের? আচ্ছা, অপরাধবোধ কাজ করলে কি ভালোবাসা মানা? ভাইয়া, আপনি কি জানেন কি চমৎকার একটা মানুষ আপনি? আমাদের জীবন নামক বিষাদগ্রস্ত মেঘময় আকাশের একমাত্র উজ্জ্বল নক্ষত্র, দ্য ব্রাইটেস্ট স্টার অফ আওয়ার স্কাই। আমরা আপনাকে অসম্ভব ভালোবাসি ভাইয়া, অসম্ভব। ইতি বকুল ও বিহন। পড়াশোনার পাশাপাশি একটা টিউশনও শুরু করেছি ভাইয়া, আপনাদেরকে জানানো হয়নি। বেতন কম হলেও চলে যাওয়ার মতো। গত মাসে প্রথম বেতনের টাকা হাতে পেলাম। টাকাটা হাতে পাওয়া মাত্রই মনে হলো এই টাকার একটা চমৎকার মানুষের জন্য উপহার কিনে ফেললে কেমন হয়। সামর্থ্যে যতটুকু কোলাই কিনেছি, পছন্দ না হলেও ফেলে দেবেন না ভাইয়া। স্মৃতি রক্ষার্থেও নিজের কাছে রাখবেন, অনুরোধ। পুনরায় চিঠি ভাঁজ করে মানিব্যাগের ভেতর ঢুকিয়ে ফেলল রৌনক। অজান্তে চোখের কোণে অশ্রু জমে গেছে, আনন্দাশ্রু। হাতের তালু দিয়ে অশ্রুটুকু মুছে হাসলো রৌনক, স্বগতোক্তি করল, স্নেহের বকুল, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ উপহার দেবার জন্য
ভাইয়ের পক্ষ থেকে তোমাকে বুক ভরা স্নেহ এবং ভালোবাসা। আগামী দিন দেখা হলে তৃপ্তি ভরে ভাই ডাকার সুযোগটা অবশ্যই দেব তোমাকে। আজ সন্ধ্যা বুঝে সকালের ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে। গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আলোচনার বিষয়বস্তু হলো আশ্বিনের বিয়ে। চাকরি জীবনে 2 বছর তো হয়ে গেল, এখনো ছেলের বিয়ে করে সংসার সাজানোর কোনো ইচ্ছে নেই। মেজ ছেলেকে নিয়ে খুব স্বপ্ন, খুব আশা শিল্পীর। দেখে শুনে বেয়ায় বাড়ি পছন্দ করবে, চাঁদপানা একটা মুখ বাড়ি আনবে, যার নূরের মতো চেহারা থেকে ঠিকরে পড়া আলোই বাড়ি ঝলমল করবে। যদিও এমন আশা তার সব ছেলেকে নিয়েছিল, তবে ভাগ্য দোষে 2 ছেলে তাকে কেবল নিরাশই করলো। আবিরটাকে অবশ্য পুরোপুরি দোষারোপ করা যায় না। মায়ের অনুগতই ছিল বড় ছেলে। মাও বড় মুখ করে যাচাই বাছাই করে মনমতো পাত্রী নির্বাচন করেছিল ছেলের জন্য। বড় ঘর, সম্মানের দিক দিয়েও উচ্চ বংশমর্যাদা, মোট কথা ঈর্ষা করার মতো একটা সম্বন্ধ। বিয়ে দিতে গেলে আগে পরে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু ওই সম্বন্ধটাতে কেন যেন পূর্ব কোনো সমস্যায় পড়তে হয়নি। নির্ঝঞ্ঝাট এগিয়ে যাচ্ছিল সব। তখন কি আর কেউ আন্দাজ করতে পেরেছিল সবটাই ছিল একটা চোখের ধোঁকা, ভ্রম, কিংবা বলা যায় মহাপ্রলয়ের পূর্বে নিস্তব্ধতা। কত আনন্দ, কত স্বপ্ন নিয়ে ছেলেকে নিয়ে গিয়েছিল বিয়ে করাতে, কিন্তু সেখানে গিয়ে ঘটলো এক অঘটন। বিয়ের আসর ছেড়ে পাত্রী উধাও। কোথায় গেল, কোথায় গেল? পরে পাওয়া গেল চিঠি। প্রেমিকের হাত ধরে মেয়ে ভেগেছে। মেয়ের পরিবার জানতো সব। প্রেম মানবে না বলে জোর করে বিয়ে দিচ্ছিল। মেয়েও কি কম যায়? শেষে কপাল পড়ল আদরের ছেলেটার। ভরা আসরে অসম্মানিত হওয়ার পর ছেলে এমন ভাবে বিয়ে বিমুখ হয়ে গেল, কিছুতেই আর মতে ফেরাতে পারল না শিল্পী। আর এদিকে সেজুটি, সে তো আপন মর্জির মালিক। কাউকে না বলে না জানিয়ে একলা একলা বিয়ে করে ফেললো, তা আবার বউ তুলে এনে। মা বাবার মনস্কামনা কোনোদিন তার কাছে গুরুত্বপূর্ণ ছিল? ছোটটিকে নিয়ে আশা নেই, ওকে এখনো দুধের শিশু বলা চলে। তাই বর্তমানে সমস্ত শখ আহ্লাদ মেজ ছেলেটিকে ঘিরে। কে জানে সেও কেন মায়ের মন রাখতে চাইছে না। এই যে এত শখ করে ঘটককে বলে রাখলো, বাড়ি বয়ে এসে ঘটক পাত্রের ছবিও দিয়ে গেল, কিন্তু পাত্রে দেখতে রাজি নয় আশ্বিন। কেন রাজি নয়? কোনো উত্তর নেই। বাধ্য হয়ে তাই ভাসুরের শরণাপন্ন হয়েছে। তিনি বাড়ির কর্তা, ভালো মন্দ তিনিই বুঝুক, সমাধান করুক। বহুদিন থেকে ভাই এবং ভাইবধূর দুশ্চিন্তার বিষয়টা শুনে আসছেন রঞ্জু সাহেব। ভাইয়ের সাথে যা চিঠিপত্র আদান প্রদান হয় কিংবা টেলিফোনে কথা হলেও ছেলেদের বাউন্ডলের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে ভাইটি। এই বয়সে এমন দুশ্চিন্তা করতে দেখে খারাপই লাগে রঞ্জু সাহেবের। তাই অনেক ভেবেচিন্তে চিঠি পাঠিয়ে মেজো ভাস্তিকে এবার ডেকে পাঠিয়েছেন তিনি। যা কথা সামনে থেকেই হোক, সেই কথা আজ হচ্ছে। বিয়েতে কেন রাজি নয় আশ্বিন, উপযুক্ত কারণ তাকে দর্শাতে বলা হচ্ছে। উপস্থিত পরিবারের সদস্যদের উপর একবার নজর বোলানো আশ্বিন। বিয়েতে রাজি না হওয়ার কারণ সকলের সামনে সে বলতে পারবে না। কারণটা খুব লজ্জার। আবিষ্কার করার পর থেকে লজ্জায় সংকুচিত হয়ে আছে সে বহুদিন যাবৎ। তথাপি কিছু একটা তো বলতে হয়। নড়ে চড়ে বসে গলা খাকারি দিয়ে বড় বাবার দিকে এক পলক চাইলো আশ্বিন। মাথা নিচু করে বলল, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই বড় বাবা। ছেলের মুখ থেকে এমন ধারা কথা শুনে আকুলি বিকুলি করে উঠল শিল্পী। রাগত গলায় বলল, ভাইজান ওদিক বুঝেন, ওরা কি আমার মরামুখ দেখবার যায়? এই সংসারটায় কতদিন শান্তিমতো থাকতে পারছি। ছেলে মেয়ে বড় হইলে বাপ মায়ের দুঃখ ঘুচিয়ে আমার 7 রাজার ধনেরা দুঃখ কমাবে কি পারলে নতুন নতুন দুঃখের আমদানি করে। ভাইবধূর তীব্র স্বর একটু বিরক্তির সৃষ্টি করলো রঞ্জু সাহেবের মধ্যে। তিনি শান্তিপ্রিয় মানুষ, বড় বড় সমস্যা ঠান্ডা মস্তিষ্কে সমাধান করতে পছন্দ করেন। অল্পে নিয়ন্ত্রণ হারিয়ে হাহাকার করা ওনার ধাতে নেই। তথাপি হাত তুলে স্বাভাবিক গলায় বললেন, শান্ত হো শিল্পী, আশ্বিন কি বলতে চাই শুনি। ওর পক্ষটাই তো গুরুত্বপূর্ণ, সেজন্যই আজ বর্ষা। হ্যাঁ আশ্বিন, বলো তোমার কি সমস্যা, বলো তো। বড় বাবার গম্ভীর গলা শুনে ছোট্ট করে শ্বাস টানলো আশ্বিন। শুকনো ঠোঁট অশুষ্ক জিভধারা ভিজিয়ে বলল, আমি চাকরি শুরু করব বড় বাবা, গুছিয়ে নিতে সময় প্রয়োজন। এটা তো পুরনো অজুহাত আশ্বিন, নতুন কিছু বলো। এবার অস্বস্তিতে পড়ে গেল আশ্বিন। আমতা আমতা করে বলল, আবিদ ভাই এখনো। আবিদ কেন বিয়ে করছে না তা তোমার অজানা নয়। কোনো কিছু করেই তো তাকে বোঝানো সম্ভব হয়নি। এখন যদি তুমিও বালক সুলভ আচরণ করো তাহলে কিভাবে হবে আশ্বিন? একটু থেমে পুনরায় বললেন, দেখো বাবা, ছেলে মেয়েকে সুপ্রতিষ্ঠিত করার পর, সুস্থ সুন্দর সংসার গড়ে দেওয়ার পর, 2 চোখ ভরে তাদের সুখ দেওয়ার পরই বাবা মায়ের কাছ থেকে দুশ্চিন্তার বোঝা নামে। তোমাদের 3 ভাইকে মানুষ করতে কতখানি কষ্ট হয়েছে তোমাদের বাবা মায়ের
কিছুই অজানা নয় তোমাদের কিংবা তোমাদের ভাইয়ের। কষ্টকে ওরা কষ্ট মনে করেনি, কেবল তোমাদের মুখে হাসি ফুটে উঠতে দেখে, তোমাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ দেখে। একাকী জীবনে সুখ হয় না আশ্বিন। দিন শেষে প্রত্যেকটা মানুষের একটা পিছুটান থাকতে হয়, যাকে আঁকড়ে ধরতে বারবার ফিরে আসতে মন চায়, যে হবে তোমার সবচাইতে ভরসার জায়গা, তোমার আত্মিক মানসিক শক্তি। পরিবার থাকা সত্ত্বেও কাজের সূত্রে বাইরে থাকো, কি খাচ্ছ না খাচ্ছ, কীভাবে দিন যাচ্ছে, অসুস্থতার দিনগুলিতে কেউ যত্ন আত্মিক করতে পারছে কি না, এসব নিয়ে সবসময় তোমার মা দুশ্চিন্তায় থাকে। তার দুশ্চিন্তাও কি অমূলক? তোমার বাবা, আমার ভাইটা সারা জীবন পরিবার থেকে দূরে দূরে থাকলো। কাজের জন্য তাকে বিভিন্ন শহরে একাকী জীবন কাটাতে হলো। তোমরা এত বড় হয়ে গেছো, সকলে প্রতিষ্ঠিত হয়েছ, তবুও তার দুশ্চিন্তা এক বিন্দু কমছে না। সে যখনই চিঠি লেখে তখনই আবিদকে নিয়ে, তোমাকে নিয়ে তার দুশ্চিন্তার কথা প্রকাশ করে। অব্র এখনও ছোট, আমাদের বিয়োগের পর ওর দায়িত্বটাও তো তোমারই কাঁধে এসে পড়বে। তোমরা এক হাতে ওর ভরণ পোষণের দায়িত্ব পালন করতে পারবে? ওর মানসিক সাপোর্ট হতে পারবে কতটা ওর আবদারের জায়গা হয়ে উঠতে পারবে? সমস্ত অভাব মেটানোর পরও একটা শূন্যতা রয়ে যাবে। এই শূন্যতার জায়গাটা মেটাতে পারবে কেবল একজন নারী। স্নেহ, মমতা, ইটপাথরের বাড়িকে সংসার করে তুলবে। এছাড়াও আমাদের এত সম্পত্তি, প্রতিপত্তি, এসব এগিয়ে নিতে হলে বংশ বাড়ানো চাই। তোমার সমস্যাটা যদি আমাদেরকে খুলে না বলো তাহলে কিভাবে বুঝবো বাবা, বলো তো? এই পর্যায়ে কিছু বলার জন্য ঠোঁট নড়ে উঠল আশ্বিনীর, কিন্তু বলতে পারল না। তা দেখে রঞ্জু সাহাবী পুনরায় বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।